গল্প মেঘমল্লারের অবগুণ্ঠনে। লেখনীতে সুমাইয়া তুলি। পর্ব ২। পুরো ঘর জুড়ে পায়চারি করছেন মাহমুদ চৌধুরী। তার কপাল বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম। আভিশা তাদের কোম্পানির সাথে সকল ডিল ক্যান্সেল করে তাকে লিগাল নোটিশ পাঠিয়েছে। ৭ দিনের মধ্যে ডিলের কথা বলে নেয়া সকল টাকা ফেরত দিতে হবে, অন্যথায় তার স্থান হবে জেলে। তার পাশেই মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন লায়লা শিকদার। অনেকদিন পর তিনি স্বামীর বাড়িতে এসেছেন। আর তাছাড়া এই বাড়িতে এসেই বাকি করবেন তার স্বামী কি থাকে নাকি এখানে। সেজন্যই তো তিনি বেশিরভাগ সময় থাকেন তার বাপের বাড়িতে। আরে ঘরময় এমন হাঁটা বন্ধ করো তো। টেনশন হচ্ছে আমার। এখন কি করবে সেটা বলো। মাহমুদ চৌধুরী স্ত্রীর কথায় রেগে বলে উঠলেন। সব দোষ তোমার। তারপর একটু থেমে স্ত্রীকে ব্যঙ্গ করে পুনরায় বলে উঠলেন। মনে নেই ডিল হওয়ার পর কি বলেছিলে? ছোট ভাইজানকে যেভাবেই পারো মানিয়ে তাকে কিছু টাকা দিয়ে তুমি বাকি টাকা নিয়ে নাও। তারপর সব টাকা আমাদের ওই বিজনেসে লাগাও। সৎ পথে কি বা হবে, ওই দিকে লাগালে তো অনেক টাকা পাওয়া যাবে। আর আভিশার মতো ভোলাভালা মেয়ে কি কখনো এসব দেখতে আসবে নাকি? এই ভোলাভালার নমুনা। স্বামীর কথায় লায়লা শিকদারের মুখটা ছোট হয়ে গেল। সত্যিই তো। উনি তো এসব বলেছিলেন। কিন্তু এটাও তো সত্যি, আগে আভিশা এরকম ছিল না। এই মেয়ে যে এমন ধানি লঙ্কা বের হবে তাকে জানত। আমি কি জানতাম নাকি এই মেয়ে এমন হয়ে ফিরে আসবে? এখন কি করবে? মাহমুদ চৌধুরী হাঁটা বন্ধ করে সোফায় বসলেন। মাথায় হাত ঠেকিয়ে বললেন। ওই ৩০০ কোটির মধ্যে ১২০ কোটি তো নিয়াজ ভাইকে দিয়েছিলাম। ওটা উনি বুঝে নেবেন। কিন্তু বাকিটা দিয়েছে যে মাল কিনেছিলাম সব পুলিশের হাতে ধরা পড়েছে। ভাগ্য ভালো যে আমরা ধরা পড়িনি। ওই টাকা কোথায় পাবো? বিজনেসটাও তো ভালো চলছে না। এতটুকু বলে থামলেন মাহমুদ চৌধুরী। আসলে তার বিজনেসে এখন প্রচণ্ড লস হচ্ছে। ম্যাক্সিমাম ক্লায়েন্টরাই জেনে গিয়েছে যে তিনি খাবারে ভেজাল মেশানো, তাই তো তারা চৌধুরী গ্রুপের সাথে চুক্তি ভঙ্গ করে সরে যাচ্ছে। আর ১০ নামছে চৌধুরী গ্রুপে। যদিও এই বিজনেস তো লোক দেখানো মাত্র। স্বামীর কথায় লায়লা শিকদার কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠলেন। আচ্ছা, উনাকে ফোন দিয়ে দেখবে একবার যদি আমাদেরকে সাহায্য করে। মাহমুদ চৌধুরী কিছু একটা ভেবে ফোন লাগালেন একটা নাম্বারে। কিছুক্ষণ পর ফোনটা ধরল কেউ। মাহমুদ চৌধুরী নরম কণ্ঠে বললেন। ভাই, ভালো আছেন? অপর পাশে থেকে ভেসে এলো এক কাঠখোট্টা গলার আওয়াজ। কি দরকারে ফোন করেছ সেটা বলো। মাহমুদ চৌধুরী একটু ইতস্তত করে বললেন। আপনি তো জানেনই সব। ওই টাকা। তাকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়েই অপর পাশের ব্যক্তি বিরক্তি নিয়ে বলে উঠল। দেখো, ওই কাণ্ড তুমি আমাকে না জানিয়ে ঘটিয়েছিলে। তাই এই ক্ষেত্রে আমি তোমাকে কোন সাহায্য করতে পারবো না। তোমারটা তুমি বোঝো। নিজের কথা শেষ করে ফোনটা কেটে দিলেন সেই অজ্ঞাত ব্যক্তি। মাহমুদ চৌধুরী রাগে ফোনটা আছড়ে ফেললেন মাটিতে। চিৎকার করে বলে উঠলেন। উনি আজ আমাকে দেমাগ দেখাচ্ছে, আমাকে। অথচ উনি এই জায়গায় কার জন্য আসতে পেরেছিলেন? হ্যাঁ, আমার জন্য। এই আমি ওনাকে ওই জগতের সাথে পরিচয় করিয়েছি, আমি। আর এখন উনি আমাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন। কথায় আছে না, হাতি কাদায় পড়লে চামচি খেতেও লাথি মারে। মাহমুদ চৌধুরীর হয়েছে সেই দশা। আজ কোন জায়গা থেকেই সাহায্য পাচ্ছেন না তিনি। লায়লা শিকদার কোন কথা না বলে চুপ করে থাকলেন। কারণ তার স্বামী যে বেজায় খেপেছে। এখন কথা বলা মানেই বিপদ। এম। পরন্ত দুপুরে নিজের কক্ষে বসে কাপড় ভাঁজ করছেন মিসেস কণা। এমন সময় রুমে প্রবেশ করলেন নিয়াজ শিকদার। স্বামীকে এই অসময়ে বাড়িতে আসতে দেখে অবাক হলেন মিসেস কণা। কাপড় ভাঁজ করা থামিয়ে দিয়ে এগিয়ে গেলেন স্বামীর পানে। নিয়াজ শিকদার তার গলার টাইটা হাত দিয়ে টেনে লুজ করে ধপ করে বসে পড়লেন সোফায়। স্বামীর এই বিধ্বস্ত অবস্থা দেখে চিন্তিত হলেন মিসেস কণা। প্রশ্ন করলেন। কি হয়েছে, আজ এত তাড়াতাড়ি চলে এলেন যে? অসহায় কণ্ঠে জবাব দিলেন নিয়াজ শিকদার। সব শেষ হয়ে গেছে কণা। স্বামীর পাশে বসে চিন্তিত গলায় শুধালেন মিসেস কণা। কি হয়েছে?
আভিশা বলেছে এই সেক্টরের দায়িত্ব আর আমাকে সামলাতে হবে না, আমি যেন আরিজের আন্ডারে চলে যাই। কেন? স্ত্রীর কথায় নিয়াজ শিকদার হতাশ কণ্ঠে বলে উঠলেন। মাহমুদের সাথে ডিলের ব্যাপারে ও জেনে গেছে, কিন্তু আমার টাকা নেওয়ার ব্যাপারটা এখনো জানে না। তাই ভাবছে আমি এই সেক্টর সামলাতে পারছি না। আর এদিকে মাহমুদও বলছে 120 কোটি টাকা যত দ্রুত সম্ভব যেন ফিরিয়ে দেই, না হলে ও আভিশাকে সবটা জানিয়ে দেবে। কিন্তু তা কি করে সম্ভব? ওই টাকা দিয়ে তো আমি কানাডায় বাংলো কিনেছি, আর বেঁচে যাওয়া টাকা তো শেয়ার বাজারে লাগিয়েছিলাম, যা ডুবে গেছে অনেক আগেই। সব কথা শুনে মিসেস কণা বলে উঠলেন, আমি তো আগেই বলেছিলাম এই টাকা নেবেন না, কিন্তু আপনিই তো শুনলেন না। স্ত্রীর কথা শুনে রেগে গেলেন নিয়াজ শিকদার। সব দোষ তোমার, জন্ম দিয়েছ দুটো মেয়ে, একাটা ছেলে জন্ম দিতে পারোনি। তাহলে তো আমাকে এত ভাবতে হতো না। বড় ভাইয়ের 2 ছেলে, মেজ ভাইয়েরও ছেলে আছে, আর না থাকলেও বাকি বাবা তো তার মেয়ের নামে এসবটা লিখেই দিয়েছেন। এখন আমি যদি মরে যাই তাহলে তোমাকে 2 মেয়ে নিয়ে পথে বসতে হবে। আর তুমি আমাকে কথা শোনাচ্ছ? সব তো তোমাদের জন্যই করলাম। নিয়াজ শিকদারের কথা শুনে মিসেস কণা কষ্ট পেলেন একটু। এমন নয় যে নিয়াজ শিকদার তার মেয়েদেরকে ভালোবাসে না। তারপরেও স্বামীর কাছে প্রায়ই একটা ছেলের জন্য কথা শুনতে হয় মিসেস কোনাকে। নিজেকে স্বাভাবিক করে আঁচল দিয়ে চোখের পানি মুছে বলে উঠলেন, আপনি এই বাড়ির সকলকে এমন মনে করেন? ওরা কেউ কখনো আমার মেয়েদের সাথে এমন অন্যায় করবে না। এক দীর্ঘশ্বাস ফেলে নিয়াজ শিকদার বললেন, নিঃশ্বাসের যেমন বিশ্বাস নেই মানুষেরও তেমন বিশ্বাস নেই কণা। এরা কখন কিভাবে নিজের রূপ বদলাবে তুমি কল্পনাও করতে পারবে না। মিসেস কণা ফ্যালফ্যাল দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে থাকলেন। স্বামীর কথাটা বিশ্বাস হলো না তার। আর যাই হোক, বড় ভাইজান কখনোই তাদেরকে ঠকাবে না। এম। গোধূলির রক্তিম আভার ছেয়ে গেছে পশ্চিম আকাশ। আকাশ দেখে মনে হচ্ছে রক্তিম তেজি সূর্যটাকে যেন কেউ গ্রাস করে নিচ্ছে। এমন সময় শিকদার ম্যানশনে ফিরল আভিশা। আজকে একটু জলদিই ফিরেছে সে। আজ নিয়াজ শিকদারের খাদ্য ও পানীয় বিভাগে গিয়েছিল আভিশা। সেখানে এত গরমিল ছিল যে তা সামলাতে হিমশিম খেতে হয়েছে তাকে। তার উপর আজ মাথাটা একটু ধরেছে, তাই বাকি দায়িত্ব অ্যারেনকে বুঝিয়ে দিয়ে বাড়ি চলে এসেছে। বাড়িতে প্রবেশ করেই চোখে পড়ল ড্রয়িং রুমের সোফায় বসে থাকা হায়ানের দিকে। তাকে ঘিরে বসে আছে আয়ান, যারা আর সাবিহা। তারা গল্পে এতটাই মশগুল যে আভিশাকে এখনো খেয়াল করেনি। আভিশা তাদের দিকে এগিয়ে গিয়ে হায়ানকে শুধাল, কখন এসেছো ভাইয়া? আমায় জানাওনি কেন? আভিশার কথায় সকলে তাকালো তার দিকে। সাবিহা সেদিকে তাকিয়ে খুঁজল কাউকে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে না পেয়ে আশাহত হল। এর মাঝেই শোনা গেল হায়ানের কণ্ঠস্বর। সে আভিশার পানে তাকিয়ে মিষ্টি হেসে উত্তর দিল, এসেছি তো সেই দুপুরে। কিন্তু তুই অফিসে ছিলি তাই তোকে ডিস্টার্ব করতে চাইনি। আসলে তো দেখা হবেই। তা হুট করে এখানে আসলে যে? কোন কাজ ছিল নাকি? এমনিতে তো সহজে দেশে আসো না। হায়ান একবার তার প্রেয়সীর দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ আছে একটা ইম্পর্ট্যান্ট কাজ, তাই আসতে হলো। কেন, তোর বাড়িতে এসেছি জন্য কি তুই খুশি হোসনি? আরে না, তা কখন বললাম। আমি তো। আভিশা আর কিছু বলবে তার আগেই আয়ান তাকে জড়িয়ে ধরে বলে উঠল, তুমি কি আমার উপর রেগে আছো আপু? তুমি তো জানোই আম্মুর সামনে তোমার সাথে কথা বললে আম্মু হাইপার হয়ে যায়। কিন্তু তুমি চলে যাওয়ার পর আমি তোমায় অনেক মিস করেছি, অনেক। আভিশা ভাইয়ের কথা শুনে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। সে কি তাকে কম মিস করেছে নাকি? আয়ানকে যে আভিশাও ভীষণ ভালোবাসে। প্রথম প্রথম আয়ানের সাথে লুকিয়ে ফোনে কথা বলতো সে। কিন্তু একদিন আয়রা রহমান সেটা জেনে যান। ব্যাস, আর কখনো তিনি আভিশার সাথে কথা বলতে দেননি আয়ানকে। কিছুক্ষণ এভাবেই অতিবাহিত হওয়ার পর আভিশা আয়ানকে নিজের থেকে সরিয়ে তাকে দেখে বলে উঠল, ইটস ওকে, আমি কি আমার আয়ানের উপর রেগে থাকতে পারি নাকি? কিন্তু আয়ান, তুই তো আর আগের মতো গোলুমলু নেই। দিস ইজ নট ফেয়ার। এখন আমি গোলুমলু বলে কাকে ডাকব? আভিশার কথায় আয়ান সহ প্রত্যেকে হেসে উঠল। এর মাঝেই ধপ করে কিছু পড়ার শব্দে পেছনে ফিরে তাকালো সবাই।
সকলের এমন দৃষ্টি দেখে পেছনে পড়ে যাওয়া ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলে উঠল, বারে বারে শেহরো মে ऐसी ছোটি ছোটি বাতে হতি রেহতি হে। সেই জন্য কি তোরা আমার দিকে এভাবে তাকাবি আহাম্মকের দল? লোকটার কথায় যারা হেসে বলে উঠল, কিন্তু লাবিব ভাইয়া, আমার জানা মতে লুঙ্গি পরে আছাড় খাওয়া মানুষের সংখ্যা আমাদের শহরে খুব কমই আছে। তাহলে এটা ছোট কথা কি করে হলো? এর মাঝেই হায়ান বলে উঠল, হ্যাঁ রে লাবিব, তুই না বললি তুই লুঙ্গি পরা এক্সপার্ট, তাহলে পরে গেলি কি করে? আসলে হায়ান একটু আগেই লাবিবকে ডেয়ার দিয়েছিল লুঙ্গি পরার। লাবিবও ভাব দেখিয়ে সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। আর চলে গেছিল লুঙ্গি পরতে নিজের জন্য বরাদ্দকৃত রুমে। হায়ানের কথা শুনে লাবিব নাটকীয় স্বরে বলল, কে পড়ে গেছে? কে? আমি তো ওখানে একটু বসেছিলাম। লাবিবের কথায় সকলে সমস্বরে বলে উঠল, ওহহ, আচ্ছা। লাবিব এক হাতে লুঙ্গিটা একটু উঁচু করে তুলে সামনে এগিয়ে এসে ভাব নিয়ে বলল, হু, এই লাবিব পারে না এমন কোন কাজ নেই। আর এই লুঙ্গি কোন ক্ষেতের মূলা? লাবিবের বলা শেষের কথাটা শুনে আভিশা আর নিজেকে আটকে রাখতে পারল না বলেই ফেলল, তা তো দেখতেই পাচ্ছি। এই মেয়েলি স্বর অনুসরণ করে সেদিকে তাকাতেই লাবিব চিৎকার করে বলে উঠল, আরে নারু তুই! লাবিবের এই সম্বোধনে আভিশা ভীষণ বিরক্ত হল। ছোটবেলা থেকে লাবিব তাকে এই নামে ডেকে বিরক্ত করে। লায়লা শিকদারের ছেলে হয়েও লাবিব তার স্বভাবের একদম বিপরীত হয়েছে। মাঝে মাঝে তো আভিশার ডাউট হয় এটা আদেও লায়লা শিকদারের ছেলে তো। কিন্তু আজ আভিশা ছাড় দিল না, সেও নাটকীয় স্বরে বলে উঠল, হ্যাঁ লাবু ভাই, এটা আমি। লাবিবকে লাবু বলায় বেচারা ভ্যাবাচ্যাকা খেয়ে বলে উঠল, হু ইস লাবু? দেন হু ইজ নারু? যাহোক গাইস, তোমরা কথা বলো, আমি রুমে গেলাম, ভীষণ টায়ার্ড লাগছে। আভিশা চলে গেল। কিন্তু লাবিব বোকার মতো সেখানে কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে হায়ানের দিকে তাকিয়ে বলল, এটা আমি কি দেখছি হায়ান ভাই? এ এটা আমাদের নায়রা হতেই পারে না। নিশ্চয়ই লন্ডন থেকে আসার সময় ওর ঘাড়ে কোন জিন ভর করেছে। না না, বসে থাকলে চলবে না, তাড়াতাড়ি হুজুর ডাকতে হবে। লাবিবের এই কথায় কপাল চাপড়ালো সাবিহা। এই লাবিব ভাইয়ার লজিক যে কোথায় থেকে কোথায় যায় তা হয়তো সে নিজেও জানে না। এর মাঝেই হায়ান বলে উঠল, তোর এই মেলোড্রামা অফ কর। ওটা আমাদের নায়রাই ছিল। মানুষ সারা জীবনে একই রকম থাকে না লাবিব। অবাক স্বরে লাবিব বলে উঠল, তাই বলে এত পরিবর্তন? আগে আমি এই নামে ডাকলে কেঁদে কেটে সারা বাড়ি মাথায় তুলত। সবার কাছে আমার নামে নালিশ দিত, আর আজ দেখো। লাবিবের কথা শুনে সেখানে উপস্থিত সকলের মাঝে হুট করে নিস্তব্ধতা ছেয়ে গেল। সত্যিই তারা এই আভিশার মাঝে আগের সেই চঞ্চল আভিশাকে আর খুঁজে পায় না। এম ড্যাশ। রাত অনেকটা গভীর হয়ে এসেছে। ডিনার শেষে সকলেই যে যার রুমে চলে গেছে। এতক্ষণে হয়তো ঘুমিয়ে পড়েছে। শুধু ঘুম নামক অমূল্যরত্ন ধরা দেয়নি আভিশার চোখে। বেকনিতে রাখা কাউচে বসে আছে সে। ধোয়া ওঠা এক কাপ কফির সাথে বাহিরের নিস্তব্ধ, মায়াবী পরিবেশ উপভোগ করছে। এমন সময় বাড়ির গ্যারেজ থেকে বের হলো একটা গাড়ি। আভিসা ভালো করে খেয়াল করে দেখল গাড়িটা আরিজের। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে সময় দেখল রাত প্রায় 120 এর কাছাকাছি। আভিসার কপালে কয়েকটা চিন্তার রেখা দেখা গেল। এত রাতে আরিজ ভাই যাচ্ছেটা কোথায়? আর বেশি কিছু ভাবার আগেই তার ফোনটা বেজে উঠল। নিস্তব্ধ পরিবেশে ফোনের শব্দটা যেন একটু বেশি কানে লাগলো আভিসার। অ্যারেন কল দিয়েছে। বেশি কিছু না ভেবে ফোনটা তুলল। বলো রেন, এত রাতে ফোন দিলে কেন? ইজ এভরিথিং ওকে? অপর পাশ থেকে ভেসে এলো অ্যারেনের শান্ত কণ্ঠস্বর। সরি টু বদার ইউ এট দিস ইনকনভিনিয়েন্ট টাইম, ম্যাম। কিন্তু আপনাকে কিছু বলার ছিল। অ্যারেনের কথায় ভ্রু কোচকালো আভিশা। হ্যাঁ বলো। এদেশে আসার পর যেই ছেলেটা আপনার সাথে কন্টাক্ট করার চেষ্টা করেছিল, সেই ছেলেটা একদম লাপাত্তা ম্যাম। অনেক খুঁজেছি কিন্তু সেই ছেলের ব্যাপারে কেউই কিছু বলতে পারছে না। মনে হচ্ছে কেউ পরিকল্পিতভাবে ওকে সরিয়ে ফেলেছে। আভিশা একটু চিন্তিত হলো কথাটা শুনে। তার প্রথম থেকেই মনে হচ্ছিল ছেলেটা তাকে সেদিনের ব্যাপারে কোন তথ্য দিতে পারবে।
তাই তো অ্যারেনের বলেছিল ছেলেটাকে খুঁজতে। এখন তো সে শতভাগ নিশ্চিত যে ছেলেটা সেদিনের ব্যাপারে কোন কিছু নিশ্চয়ই জানত। কিন্তু ছেলেটা গেল কোথায়? তুমি খুঁজতে থাকো রেন, খোঁজ থামিয়ে দিও না। ওকে ম্যাম। অ্যারেন কল কেটে দিল। কিন্তু এদিকে আভিশা পড়ে গেল এক অকুল পাথারে। তার চোখের সামনে ভেসে উঠল আজ থেকে প্রায় 7 বছর আগের সেই বিভীষিকাম স্মৃতি। অতীত। আজ শিকদার বাড়ি নতুন আমেজে সেজেছে। আর সাজবে নাই বা কেন, আজ তাদের আদরের দুলারির 18তম জন্মদিবস বলে কথা। সন্ধ্যায় একটা ফ্যামিলি গেট টুগেদারের আয়োজন করা হয়েছে, যার জন্য লন্ডন থেকে হুমায়রা শিকদারও আসছেন। তাই বাড়ির প্রত্যেকে ভীষণ ব্যস্ত। এই তো আর কিছুক্ষণের মধ্যেই হুমায়রা শিকদার পৌঁছে যাবেন বাড়িতে। তাকে আনতে এয়ারপোর্টে গেছেন নৌশাদ শিকদার, নিয়াজ শিকদার, আরিজ আর আরিয়ান। কিন্তু যার জন্য এই আয়োজন সেই আভিসারই কোন পাত্তা নেই। কিরে আভিসা কোথায়? আয়রা রহমানের কথায় সেখানে উপস্থিত সকলে আশেপাশটা খুঁজে দেখল। না, নিচে নামেনি আভিসা এখনো। 3 গিন্নি এতক্ষণ রান্নাঘরে থাকায় তারা বিষয়টা খেয়াল করেনি। এর মাঝেই রাহা বেগম বলে উঠলেন, নিজের রুমে আছে হয়তো। সাবিহা মা, যাত নায়রাকে ডেকে নিয়ে আয়। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসবে। সাবিহা মাথা নেড়ে চলে গেল আভিসাকে ডাকতে। আর এদিকে লায়লা শিকদার মুখ বাঁকিয়ে বললেন, তোমরা বেশি আহ্লাদ দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছ। সামান্য ম্যানার্সটুকু নেই। কত দূর থেকে আপা আসছে অথচ ওই মেয়ের নিচে নামার নামগন্ধ নেই। এই কথা শুনে আয়রা রহমানের খারাপ লাগল। আভিসা কখনোই লায়লা শিকদারের সাথে কোন বেয়াদবি করেনি, তারপরেও তিনি মেয়েটাকে সহ্য করতে পারেন না। মা হয়ে মেয়ের বিরুদ্ধে এসব শুনতে কারি বা ভালো লাগে। কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারেন না তিনি। লায়লা শিকদারের কথায় আয়রা রহমান চুপ করে থাকলেও রা বেগম চুপ করে থাকলেন না। নায়রাকে ম্যানারলেস বলার আগে নিজের মেয়ের খোঁজ নাও, সেও তো এখানে উপস্থিত হয়নি। বড় ভাবির কথায় চুপ হয়ে গেলেন লায়লা শিকদার। লামিয়াটা যে কেন এখানে উপস্থিত নেই, তার জন্য আজকে তাকে কথা শুনতে হলো। এম। এদিকে আভিসা সেই কখন থেকে নিচে যেতে চাইছে কিন্তু লামিয়ার জন্য পারছে না। গতকাল বাড়ির সকলেই আভিসাকে আজকে পার্টিতে পরার জন্য অনেকগুলো ড্রেস দিয়েছে। সেই সবগুলো ড্রেস খুলে দেখছে লামিয়া। একটার পর একটা নিজের গায়ে জড়িয়ে দেখছে কোনটায় তাকে বেশি ভালো লাগবে। আভিসা তাকে নিচে যেতে বললেও শুনছে না, আর না তাকে যেতে দিচ্ছে। এখন এগুলো রাখো না, চল আমরা নিচে যাই, মামনিরা তো এসেই পড়বে। আভিসার কথায় লামিয়া বিরক্তি নিয়ে বলল, আরে ওরা আসলে পড়ে যাওয়া যাবে। আগে তুই বল না এইটায় আমায় কেমন লাগবে। লামিয়ার কথার ভাবখানা এমন যেন জামাগুলো সবরই। আভিসা এবার তাকালো লামিয়ার হাতের জামাটার দিকে। বেবি পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা, যেটা আরিজ ভাই তাকে দিয়েছে আজ পরার জন্য। এটা যদি লামিয়া নিয়ে নেয় তাহলে আরিজ ভাই তো তার উপর খুব রাগ করবে। লামু, এটা থুয়ে দে। এটা আরিজ ভাই দিয়েছে আজকে পরার জন্য। তুই তো জানিস এটা যদি আজকে আমি না পরি তাহলে আমার উপর অনেক রাগ করবে। আরিজের কথা শুনেন লামিয়া লেহেঙ্গাটার দিকে তাকালো ভালো করে। এবার তো এইটা তার চাই। তাই কান্না করে ন্যাকা কণ্ঠে বলল, কিন্তু এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে। তুই কি আমায় এটা দিবি না? বেস্ট ফ্রেন্ড এর থেকে আরিজ ভাই তোর কাছে বেশি হয়ে গেল। লামিয়ার এই কান্না জড়িত কথাগুলো শুনে আভিসার ভীষণ খারাপ লাগল। আরিজ ভাই আর লামিয়া দুজনকেই দুজনের জায়গা থেকে আভিসা অনেক ভালোবাসে। এমনি সময় হলে হয়তো জামাটা তাকে দিয়ে দিত, কিন্তু এখন সে কি করে দেবে। আভিসা কিছু বলতে যাবে তার আগেই দরজার পাশ থেকে কেউ বলে উঠল, কেন, তোমার কি জামার অভাব পড়েছে নাকি লামিয়া আপু? সাবিহার কথায় লামিয়া নিজের কান্নার অ্যাক্টিং বন্ধ করে বলে উঠল, কি যা তা বলছিস, তুই জানিস আমার কাবার্ড ভর্তি কতগুলো ড্রেস আছে। এবার সাবিহা ভেতরে ঢুকলো, তারপর ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে উঠল, তাহলে তুমি নায়রা আপুর এই জামাটার জন্য কান্না কেন করছো? আভিসা দুজনকে থামিয়ে বলে উঠল, আহা থামো তো তোরা। আর লামু, সমস্যা নেই, তুই এই ড্রেসটা নিতে পারিস। আমি না হয় আরিজ ভাইকে বুঝিয়ে বলবো।
আভিশার কথা শুনে প্রচণ্ড খুশি হয়ে গেল লামিয়া, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ টিকল না। তার আগেই সাবিহা বলে উঠল, মোটেই না, বড় ভাইয়া এটা তোমার জন্য এনেছে। এটা তুমি পরবে, না হয় আমি ভাইয়াকে বলে দেব লামিয়া আপু তোমার কাছ থেকে জামাটা কেড়ে নিয়েছে। সাবিহার কথায় লামিয়া ক্ষেপে গিয়ে বলে উঠল, ওয়াট, আমি কেড়ে নিয়েছি মানে কি? ও তো নিজে থেকেই আমাকে দিল। মোটেই না আপু, তো ইচ্ছে করে তোমায় দেয়নি, তুমি চেয়েছ তাই দিয়েছে। আর বড় ভাইয়া আমার সব কথা বিশ্বাস করে। লামিয়া আরিজের কথা শুনে কিছুটা ভয় পেয়ে গেল। আরিজ যদি এই ঘটনা জানতে পারে তাহলে লামিয়ার উপর অনেক ক্ষেপে যাবে। তাই সে একটু জোরপূর্বক হেসে জামাটা আভিশার হাতে দিয়ে বলে উঠল, থাক আরিজ ভাই এত পছন্দ করে তোকে দিয়েছে, বরং তুই আজকে এটাই পর। আমি না হয় অন্য একটা জামা নিয়ে নেব। আভিশা কিছু বলতে যাবে তার আগেই সাবিহা লামিয়ার হাত থেকে জামাটা নিয়ে বেডের উপর রেখে দিল। আর আভিশাকে টেনে নিচে নিয়ে যেতে লাগল। বাদ দাও এসব, এখন নিচে চলো, বড় ফুপিরা এসে পড়বে তো। আভিশা আর সাবিহা চলে যেতেই লামিয়া একবার রাগী চোখে তাকালো বিছানার উপর রাখা লেহেঙ্গাটার দিকে। তারপর নিজেও পা বাড়াল বাহিরের পানে। এম। অনেকগুলো দিন পর হুমায়রা শিকদার পা রাখলেন নিজের বাবার বাড়িতে। তার স্বামী ইলিয়াস তালুকদারের পুরো পরিবার লন্ডনের সেটেল। তাদের পারিবারিক ব্যবসাও সেখানেই। তাই তাদের বাংলাদেশে আসা হয় না খুব একটা। হুমায়রা শিকদারের দুই সন্তান, বড় ছেলে হায়ান তালুকদার আর ছোট মেয়ে হায়াত তালুকদার। বাড়িতে ঢুকে সকলের সাথে কুশল বিনিময় করলেন। কতদিন পর এই প্রিয় মানুষগুলোকে দেখছেন তিনি। এর মাঝেই আভিশা নিচে নেমে হুমায়রা শিকদারকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। এটা দেখে সকলে খুশি হলেও মুখ বাঁকালো দুজন ব্যক্তি। কেমন আছো মামুনি? হুমায়রা শিকদার আভিশাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেয়ে বললেন, আলহামদুলিল্লাহ ভালো। আমার নায়রা মাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এর মাঝেই পেছনে থেকে একটা মেয়েলি কণ্ঠ শোনা গেল, বাহ বাহ, মামনিকে পেয়ে তো আমাদেরকে ভুলেই গেছে কেউ একজন। আভিশা হুমায়রা শিকদারকে ছেড়ে দিয়ে এগিয়ে গেল হায়াতের দিকে। এই হায়াত নামক মিষ্টি ভাসী মেয়েটা দেখতে ভীষণ সুন্দরী। বিশেষ করে তার চোখের নিচের তিলটা, যা তার চেহারাকে আরো লাবণ্যময়ী করে তোলে। বয়সের দিক দিয়ে হায়াত আভিশার থেকে বছর 2 এগিয়ে। তোমাকে কি করে ভুলে যেতে পারি বলো? হায়াত এক হাত বাড়িয়ে জড়িয়ে ধরল আভিশাকে। আর এক হাত দিয়ে কাছে ডাকল তার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা সাবিহাকে। হায়াতের ডাক পেয়ে সাবিহা ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাকে। তারপর বলল, আপু তুমি কিন্তু অনেক সুন্দরী হাই যাচ্ছ দিন দিন। সাবিহার কথায় হেসে ফেলল হায়াত। সাবিহা বোকার মতো তাকিয়ে থাকল তার দিকে। সে ভুল কি বলেছে, তার চোখে দেখা প্রথম সুন্দরী হল হায়াত আর দ্বিতীয় আভিশা। যদিও এই শিকদার পরিবারের প্রত্যেকটা নরনারীই সুন্দর, তবুও এই দুই নারীর পানে শুধু তাকিয়েই থাকতে মন চায়। মনে হয় এরা যেন জলজ্যান্ত পুতুল। তার ভাবনার মাঝেই হায়াতও বলে উঠল, কিন্তু আমাদের সাবিহা কি জানে সে আমাদের সবার চাইতে সুন্দর আর মিষ্টি একটা মেয়ে। তাই তো তার নাম আমরা সাবিহা রেখেছি। হায়াতের কথায় মুচকি হাসল সাবিহা। এই বাড়ি প্রত্যেকটা লোকের গায়ের রং সাদা, শুধু সেই উজ্জ্বল শ্যাম বর্ণের। যদিও এই ব্যাপারে বাড়ির কেউ তাকে কখনোই কিছু বলেনি, তারপরেও তার কষ্ট হয় কেন সে বাকিদের মতো হলো না। কিন্তু এই বোকা মেয়ে যদি জানত সে কোন এক পুরুষের মনে বাস করা তার একান্ত শ্যামাঙ্গিনী, তাহলে হয়তো এই আফসোস করার ভুল সে কখনোই করত না। বাই এনি চান্স তোরা সবাই কি আমাকে ইগনোর করছিস? হায়ানের কথায় আভিশা তার দিকে তাকিয়ে বলে উঠল, করছি তো, তুমি এসে কি আমায় চকলেট দিয়েছ যে তোমায় মনে রাখব? বাহ বাহ, এখানেও পলিটিক্স। কথাটা বলে নিজের পকেট থেকে একটা বড় চকলেট বের করে আভিশার হাতে দিল। ব্যাস, আভিশার খুশি আর দেখে কে। এর মাঝেই কেউ একজন আরও একটা চকলেট এগিয়ে দিল তার দিকে। সে সামনে তাকিয়ে দেখল ব্যক্তিটা আর কেউ নয়, আরিজ। আভিশা খুশি হয়ে চকলেটটা নিয়ে নিল। যদিও এটা তার কাছে নতুন কিছু নয়, আরিজ বাইরে থেকে আসলেই তার জন্য তার পছন্দের চকলেট নিয়ে আসে। এর মাঝেই লাবিব বলে উঠল, তুমি একদম ঠিক বলেছ হায়ান ভাই, এই পলিটিক্সে নারু একদম সেরা।
এই দেখো চকলেট পেয়ে কেমন গলে গেল। নাড়ু সম্বোধনে বেজায় কষ্ট পেল আভিশা। তুমি একদম আমাকে নাড়ু বলবে না লাবিব ভাইয়া। মজার ছলে লাবিব বলে উঠল। কেন নাড়ু? ও বাবা দেখো না লাবিব ভাইয়া আবার আমাকে নাড়ু বলছে। নৌশাদ শিকদার বোনের আর বোন জামাইয়ের সাথে কথা বলছিলেন। এমন সময় মেয়ের চিৎকার শুনে তার কাছে এসে লাবিবের কান টেনে ধরে বললেন, এই বিচ্ছু খবরদার আমার মাকে নাড়ু বলবি না। আহ মেজো মামু ছাড়ো লাগছে। এরপর আমার কানটা হাতির মতো বড় হয়ে যাবে, তখন আমি বউ পাবো না তো। লাবিবের কথা হেসে উঠল প্রত্যেকে। আভিশা এবার বলে উঠল, ঠিক হয়েছে, আরো আমাকে বলো নাড়ু। বাবা তুমি কিন্তু ছাড়বে না লাবিব ভাইয়ের কান। যতক্ষণ না হাতির মতো বড় হচ্ছে ততক্ষণ ধরে থাকবে। মেয়ের কথায় হেসে নৌশাদ শিকদার ছেড়ে দিলেন লাবিবের কান। লাবিব নিজের কানে হাত বুলিয়ে বলে উঠল, এর শোধ আমি নেবই নাড়ু। লাবিবের কথা শুনে নৌশাদ শিকদার আবার বলে উঠলেন, তবে রে ব্যাটা। এই কথা শুনেও কি লাবিব আর দাঁড়িয়ে থাকাবে? কখনোই না, সে এক দৌড়ে স্থান ত্যাগ করল, আর একবার কান মলা খেলে হয়তো কানটা সত্যি সত্যিই হাতির মতো হয়ে যাবে। এর মাঝে নিহাল শিকদার বলে উঠলেন, অনেক হয়েছে আলাপ, এবার ওদেরকে রুমে যেতে দাও, কত দূর থেকে এসেছে। সবাই সাই জানালো তার কথায়। এতক্ষণ দূরে দাঁড়িয়ে লামিয়া সবটাই দেখছিল। তার কাছে এসব ভালো লাগে না, আদিক্ষেতা মনে হয়। সবাই একটু সামনে এগিয়ে যেতেই সাবিহা হায়ানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে উঠল, আপুকে চকলেট দিলে আমায় কেন দিলে না ভাইয়া? তুমি সবসময় এমন করো। মেয়েটার দিকে তাকিয়ে হাসল হায়ান। তারপর বাঁকা হেসে বলল, ছোটবেলায় তোকে চকলেট দিতাম যাতে তোর দাঁতে পোকা হয়। কারণ তোর ফোকলা দাঁতে হাসি দেখতে আমার অনেক ভালো লাগতো। কিন্তু বিশ্বাস কর, এখন তোর ফোকলা দাঁতের হাসি দেখলে নির্ঘাত আমি হার্ট অ্যাটাক করব। তাই তো তোকে চকলেট দেইনি। হায়ানের এসব আজগুবি যুক্তি শুনে সাবিহা রেগে রেগে বলল, লাগবে না তোমার চকলেট আমার। তারপর যেই না সে চলে যাবে তার আগেই হায়ান একটা বড় চকলেট বের করে তার সামনে ধরল। কিন্তু সাবিহা রাগ দেখিয়ে সেটা নিল না। বললাম না, নেব না। তোমার চকলেট তুমিই খাও। কথাটা বলেই চলে গেল সাবিহা। হায়ান ছুটল তার পিছু। আরে আমি তো মজা করছিলাম। তুই রেগে যাচ্ছিস কেন? নে না। না, নেব না। হায়ান এক হাতে কান ধরে বলল, আচ্ছা সরি। এমন আর বলল না। এবার তো নে। না, নেব না তোমার চকলেট। অনেক জোর করেও সাবিহাকে চকলেটটা দিতে পারল না হায়ান। এবার তার নিজের উপর ভীষণ রাগ লাগলো, কি দরকার ছিল মেয়েটাকে রাগিয়ে দেওয়ার। এবার মেয়েটা তাকে ইগনোর করে চলবে। পেছনে ফিরে এদের কানকারখানা সবই দেখল হায়াত। আর মুচকি মুচকি হাসল। তার ভাই যে এই পিচ্ছির প্রেমে পড়ে ভালোই ফাঁসা ফেসেছে, এটা বুঝতে আর বাকি রইল না তার। এম। নিজের রুমটা পরিষ্কার করছে আভিশা। লামিয়া জামাগুলো পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সেগুলোই গুছিয়ে রাখছে সে। সব গোছানো শেষ হয়ে গেলে আরিজের দেওয়া লেহেঙ্গাটা হাতে নিল সে। লেহেঙ্গাটা অতিরিক্ত গর্জিয়াস নয়, সিম্পলের ভিতর কিন্তু অনেক সুন্দর। নিজের গায়ের উপর জড়িয়ে দেখল একবার। এটাতে তাকে মানিয়েছে বেশ। কিন্তু লামিয়ার জন্য তার খারাপও লাগছে, মেয়েটা চেয়েছিল এটা। পছন্দ হয়েছে? আরিজের কণ্ঠস্বর শুনে তাকানো দরজার দিলে। সেখানে আরিজ হেলান দিয়ে এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার নিত্যদিনের বাড়ির পোশাক, টি শার্ট আর ট্রাউজার। তারপরে আভিশার চোখে এই পুরুষটাকে প্রত্যেক দিনের মতো আজকেও আকর্ষণীয় লাগছে। আভিসা মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে থাকল তার পানে। এর মাঝে আরিজ যে তার সামনে এসে দাঁড়িয়েছে সেটা সে খেয়ালই করেনি। আরিজের দিকে তাকিয়ে থেকে আভিশা নিজের অজান্তেই বলে উঠল, অনেক সুন্দর। আরিজ তার দিকে তাকিয়ে মুচকি হেসে নিজের মাথাটা নুইয়ে আভিশার সামনাসামনি হয়ে জিজ্ঞেস করল, কে আমি, না ড্রেসটা? আরিজের কথায় ধ্যান ভাঙে আভিশার। ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে সে। লজ্জায় তার গালে ছেয়ে গেল রক্তিম আভা। তারপর অনেক কষ্টে নিজেকে সামলে প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, মোটেই তোমাকে বলিনি। আমি তো ড্রেসটার কথা বলেছি। আভিশার উত্তরে ঠোঁট টিপে হাসল আরিজ। তারপর নিজের হাতে থাকা একটা প্যাকেট এগিয়ে দিল তার দিকে।
আভিশা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। ওভাবে না তাকিয়ে খুলে দেখ। আভিশা প্যাকেটটা খুলেই দেখতে পেল বেবি পিঙ্ক কালারের কাচের চুড়ি। খুশিতে চোখ চিকচিক করে উঠল তার। আরিজও খুশি হলো তার চাঁদের খুশি দেখে। দে, আমি পরিয়ে দেই। আভিশা চুড়িগুলো বাড়িয়ে দিল আরিজের দিকে। আরিজও চুড়িগুলো সযত্নে পরিয়ে দিল তার চাঁদকে। আভিশা দুহাত ভর্তি চুড়িগুলো নাড়িয়ে নাড়িয়ে বলল, অনেক সুন্দর চুড়িগুলো। আরিজ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, আমার চাঁদের থেকে বেশি না। আজ শিকদার ম্যানসনের ডাইনিং টেবিল কানায় কানায় পরিপূর্ণ। মধ্যাহ্নভোজের জন্য বাড়ির প্রত্যেকটা মানুষ উপস্থিত হয়েছে এখানে। আভিশার এক পাশে আরিজ আর এক পাশে নৌশাদ শিকদার বসেছেন। দুজনেই ইলিশ মাছের কাটা বেচে সেই মাছ তুলে দিচ্ছে আভিশার পাতে। আভিশা ইলিশ মাছের কাটা বাঁচতে পারে না জন্য ছোটবেলা থেকেই নৌশাদ শিকদার এই দায়িত্ব পালন করেন। কিন্তু বেশিদিন তাকে একা এই দায়িত্ব পালন করতে হয়নি। আরিজ এসে ভাগ বসিয়েছে তার এই দায়িত্বে। এই দৃশ্য বাড়ির কারো চোখে দৃষ্টিকটু লাগছে না, বরং সকলেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা সবাই এটা ভেবে খুশি যে আভিশা তার বাবার পরে তার বাবার মতোই দায়িত্বশীল একজন মানুষ পাবে, যে তাকে আগলে রাখবে। আদিব শিকদার সব সময় চাইতেন আভিশা যেন এই বাড়িতেই থাকে চিরদিন। তাই তিনি তার ছেলেদের কাছে ইচ্ছে পোষণ করেছিলেন আরিজ আর আভিশার বিয়ের। তারাও কোনো দ্বিমত করেনি। কথা দিয়েছিলেন বাবাকে আরিজ আর আভিশা রাজি থাকলে বড় হয়ে পবিত্র বন্ধনে আবদ্ধ করে দেবে তাদেরকে। এমন সময় হুমায়রা শিকদার বলে উঠলেন, নায়রা মা, তার জন্মদিনে কি চায় আমার কাছে? আভিশা খাবার বাদ দিয়ে হুমায়রা শিকদারের দিকে তাকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, আমি যা চাই তা কি তুমি আমায় দেবে মামুনি? কেন দেব না, অবশ্যই দেব। আগে প্রমিস করো। হুমায়রা শিকদার হেসে ফেললেন আভিশার কথায়। প্রমিস? আভিশা এবার বলে উঠল, তাহলে তুমি এবার বেশ কিছু দিন আমাদের সাথে থেকে যাও প্লিজ। সবাই যেন আগে থেকেই জানতো আভিশা এরকম কিছুই চাইবে। তাই কেউ অবাক হলো না, বরং সন্তুষ্ট হলো তার এই চাওয়ায়। ঠিক আছে, থাকব। হুমায়রা শিকদারের এই এক বাক্যে যেন ডাইনিং টেবিলে হইচই পড়ে গেল। সবাই ভীষণ খুশি হলো তার এই সিদ্ধান্তে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সকলেই বসল বসার ঘরে। উদ্দেশ্য এখন সবাই অল্প কিছুক্ষণ আড্ডা দেবে। তারপর যে যার রুমে গিয়ে রেডি হবে, যেহেতু সন্ধ্যায় একটা পার্টি আছে আর দূরের আত্মীয়রাও চলে আসবে ততক্ষণে। আভিশার জন্মদিনের আয়োজন অনেক বড় করে করতে চেয়েছিলেন বাড়ির সকলে। কিন্তু আভিশার ইচ্ছে সে এই দিনটা শুধু তার পরিবারের লোকেদের সাথেই কাটাবে। তাদের টুকটাক গল্প করার মাঝে সেখানে উপস্থিত হলো এক প্রবীণ ব্যক্তি। তাকে দেখে নিয়াজ শিকদার এগিয়ে গেলেন। তারপর জিজ্ঞেস করলেন, আরে মশিউর আঙ্কেল, কেমন আছেন? কতদিন পর এলেন? ভেতরে আসুন। লোকটা আর কেউ নয়, আদিব শিকদারের বাল্যকালের বন্ধু মশিউর জামান। পেশায় তিনি একজন উকিল। নিয়াজ শিকদার তাকে ধরে নিয়ে গিয়ে বসালেন ড্রয়িং রুমের সোফায়। বয়সের ভারে মশিউর রহমান এখন আর আগের মতো চলাচল করতে পারেন না। সব সময় কেউ একজন থাকে তার সাথে। আজও আছে। নিয়াজ শিকদার তাকেও বসতে বললেন। আঙ্কেল, অনেক দিন পর এলেন, কোন সমস্যা হয়েছে কি? নিহাল শিকদার বলে উঠলেন কথাটা। কিন্তু এটা যেন তার একার নয়, বাড়ির প্রত্যেকটা মানুষেরই প্রশ্ন। আর হওয়ারই কথা। মশিউর জামান তো একসময় এই বাড়ির পারিবারিক উকিল ছিলেন। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মশিউর জামান ভাঙা কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ, একটা দরকারেই এসেছি বলতে পারো। আদিব চেয়েছিল এই বিষয়টা যেন আমি তোমাদেরকে জানাই। তাই এই অসুস্থ শরীর নিয়েই আসতে হলো, না হলে অন্য কাউকেই পাঠাতাম। মশিউর জামানের কথা শুনে নৌশাদ শিকদার শুধালেন, কি বিষয়ে আঙ্কেল? মশিউর জামান একটা ফাইল বের করে নৌশাদ শিকদারের হাতে দিলেন। তারপর বলতে শুরু করলেন, তোমাদের প্রপার্টির বিষয়ে। আসলে আদিব তার সম্পত্তির 70% মালিকানা দিয়ে গেছে নৌশাদের মেয়েকে। আর আমাকে বলেছিল আমি যদি বেঁচে থাকি তাহলে যেন সেই প্রপার্টির কাগজগুলো তার 18তম জন্মদিনে আমি নিজে গিয়ে তাকে বুঝিয়ে দেই। মশিউর জামান কথাটা শেষ করার আগেই লায়লা শিকদার গর্জে উঠলেন, এটা কি করে সম্ভব? বাবা কি করে এই অন্যায় করতে পারেন?
বাড়িতে এতগুলো ছেলে মেয়ে থাকতে একজনের নামে সবটা কি করে লিখে দিতে পারেন তিনি? লায়লা শিকদারের কথা শুনে মশিউর জামান নরম কণ্ঠে বললেন, তা তো আমি বলতে পারবো না মা। কিন্তু সেবার আদিব যখন গুরুতর অসুস্থ হলো তখনই আমাকে খবর দেয়। আমি বাড়িতে আসলে ও এই উইলটা বানাতে বলে ওর কথা মতোই আমি এটা করেছিলাম। মশিউর জামানের কথায় অসন্তুষ্ট হলেন লায়লা আর নিয়াজ শিকদার। কিন্তু নিহাল শিকদার আর হুমায়রা শিকদারের এতে কোন মাথা ব্যথা দেখা গেল না। নিশ্চয়ই এই মেয়ে বাবার মাথা খেয়ে সবকিছু লিখে নিয়েছে নিজের নামে। না হলে বাবা কখনো এই অন্যায় করতেন না। লায়লা শিকদারের এমন মন্তব্যে আভিশা ভীষণ কষ্ট পেল। আরিজ এবার চুপ থাকল না। ক্ষেপে গিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, খবরদার ফুপি, এসবের মাঝে চাঁদকে টানবে না। দাদু মারা যাওয়ার সময় ওর বয়স ছিল 12। নিশ্চয়ই 12 বছরের একটা বাচ্চা কাউকে ম্যানিপুলেট করে নিজের নামে সব লিখে দিতে পারবে না। শুধু 70% কেন, পুরো সম্পত্তি চাঁদের নামে থাকলেও আমাদের কোন সমস্যা নেই। আর তুমি এত ক্ষেপে যাচ্ছ কেন? আমার জানা মতে দাদু তোমার ভাগের সম্পত্তি তোমায় আগেই দিয়ে দিয়েছেন। আরিজের কথা শুনে লায়লা শিকদার দমে না গিয়ে ন্যাকা কণ্ঠে বলে উঠলেন, তুই এভাবে আমাকে বলতে পারলি আরিজ? আমি তো তোদের কথা ভেবেই বললাম। লায়লা শিকদারের কথার প্রেক্ষিতে পুনরায় শোনা গেল আরিজের গম্ভীর কণ্ঠ, অনেক ভেবেছ তুমি, আর ভাবতে হবে না। এবার থামো আর চাঁদ রুমে যা, এখানে তোর কোন কাজ নেই। শেষের কথাটা আভিশাকে উদ্দেশ্য করে বলল আরিজ। আভিশা একবার তাকালো নিজের